এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছুঁতে পারবে না যে চাকরিকে। বেছে নাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রুফ এই রকম 20টি পেশা। বন্ধুরা, আগামী কয়েক বছরের মধ্যে যখন এআই নামক দানবের প্রভাবে সমাজের প্রায় প্রতিটি স্তরের মানুষের কাজ চলে যাবে, যখন দলে দলে লক্ষ লক্ষ মানুষ কাজ হারাবে, চাকরি হারাবে, তখন এমন কোন কাজগুলো বা চাকরিগুলো নিজের জন্য, নিজের সন্তানের জন্য বাঁচবে, যেগুলোকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিচ্ছু করতে পারবে না। বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে গাইড করার জন্যে বড় বড় সংস্থা তোমাকে জোর করে নিয়ে যাবে। চারিদিকে মানুষ যখন কাজ হারাবে, তোমার হাতে এত কাজ থাকবে যে তুমি করে উঠতে পারবে না। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে সমাজের কোন কোন কাজের ক্ষেত্রগুলি এআই ধ্বংস করবে এবং কোন কোন কাজের ক্ষেত্রগুলিকে এআই ছুঁতে পর্যন্ত পারবে না। এআইয়ের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে উঠবে এআইয়ের নিয়ন্ত্রক। খুব শীঘ্রই গোটা বিশ্বের জনসংখ্যা 900 কোটিতে পৌঁছে যাবে। আমরা জনবিস্ফোরণের মুখে দাঁড়িয়ে আছি, আর এই প্রায় 1000 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে যেমন সরকার বাধ্য হবে প্রযুক্তি নির্ভর হতে, তেমনি সেই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজন হবে কিছু বিশেষ পেশার, কিছু বিশেষ ক্ষেত্রের মানুষের, যাদের উপর নির্ভর করবে গোটা সংস্থা। আর এখানেই তৈরি হবে কোটি কোটি কর্মসংস্থান, যাকে ছুঁতে পর্যন্ত পারবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই যেমন আগামী 5 বছরের মধ্যে 9 কোটি চাকরি খাবে, ঠিক তেমনি তৈরি করবে 17 কোটি নতুন কর্মসংস্থান। তো কোন কোন সেই 20টি ক্ষেত্র বা কাজ যেগুলোতে দক্ষ হয়ে আমরা এড়িয়ে যেতে পারি আসন্ন মহাবেকারত্বের মহামারীকে? তো সঙ্গে থাকো, দেখতে থাকো এই ভিডিও। বন্ধুরা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 অনুযায়ী যে তথ্য আমরা পাচ্ছি তাতে বলছে আগামী 5 বছরের মধ্যে প্রায় 9 কোটি মানুষ কাজ হারাবে। বন্ধুরা, কি সেই সেক্টর, যে সেক্টরগুলোতে কাজ হারাবে? এবং তারা আরেকটি আশার আলো শুনিয়েছে, 17 কোটি মানুষ নতুন করে কাজের সুযোগ পাবে। আজকের এই ভিডিওতে আমরা পরপর এই বিষয়গুলো সেক্টর ধরে ধরে কোন সেক্টরে কাজ হারানো এবং কোন সেক্টরে কাজ পাওয়ার রাস্তা কিভাবে তৈরি হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে প্রথমেই আমি 1 নম্বরে রেখেছি, যেটা 20টি যে কাজের ক্ষেত্র, তার মধ্যে 1 নম্বর ক্ষেত্র যেটা, সেটা হচ্ছে কি না, এআই কন্ট্রোলিং সেক্টর। তোমরা ভালো করে দেখো, এআই যখন কাজ নেবে, কাজ কাড়বে, কাজ খাবে, তো এআই কে কন্ট্রোল করার জন্য কিন্তু একটা সেক্টর তৈরি হয়ে যাবে প্যারালালি, যাকে বলা হচ্ছে এআই কন্ট্রোলিং সেক্টর। হ্যাঁ, রোবট যখন কাজ খাবে, তো রোবটকে বানানোর জন্য কাজ তৈরি হবে। বন্ধুরা, রোবোটিক ইঞ্জিনিয়ারিং 1 নম্বর পজিশনে আসছে, যার মার্কেট কিন্তু বুম হতে যাচ্ছে। বুমিং মার্কেট যদি কিছু থাকে এই মুহূর্তে, সেটা হচ্ছে রোবোটিক ইঞ্জিনিয়ার্স। 1 নম্বরে রেখেছি এআই কন্ট্রোলিং সেক্টর, তার রোবোটিক ইঞ্জিনিয়ার্স। রোবোটিক ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এই মুহূর্তে যে অবস্থা রয়েছে, তাতে আইআইটিস গুলো ছাড়া রোবোটিক ইঞ্জিনিয়ারিং পড়ার ক্যাপাসিটি আমাদের দেশে নেই। এবার কথা হচ্ছে যে রোবোটিক ইঞ্জিনিয়ারিং এর সেক্টরটাতে ভবিষ্যতে ছাত্র সংখ্যা বাড়বে, ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা বাড়বে এবং প্রচুর ছাত্রছাত্রী রোবোটিক ইঞ্জিনিয়ার হবে এবং তাদের কাজের সুযোগ তৈরি হবে। তার কারণ রোবট প্রয়োজন হবে সমাজের প্রায় প্রতিটি সেক্টরে। কোন কোন সেই সেক্টর? না, দেখো, রোবোটিক ইঞ্জিনিয়ার্সের কাজের জায়গা তৈরি হচ্ছে মেডিকেল অ্যান্ড সার্জারিতে। এই মুহূর্তে আজকের দিনে সার্জনরা নিজের হাতে সার্জারি করে না, সেটা রোবটের মাধ্যমে করে। আর এই রোবটের মাধ্যমে তৈরি করতে গেলে, রোবটটা তৈরি করার জন্য প্রচুর ইঞ্জিনিয়ার্সের দরকার হবে। সেই জন্য মেডিকেল সার্জারি, মেডিসিন অ্যান্ড সার্জারিতে প্রচুর এইরকম রোবোটিক ইঞ্জিনিয়ার্সের দরকার হবে। আর কোথায় দরকার হবে? এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টরের মধ্যে বুমিং একটা সিচুয়েশন আসছে, যেখানে এগ্রিকালচারের যে ম্যাটেরিয়ালস, এগ্রিকালচারের যে ইনস্ট্রুমেন্ট তৈরি করা, সেটা রোবোটিক হবে। ধান কাটা থেকে শুরু করে ভুট্টা ওঠানো সবই কিন্তু এই মুহূর্তে মেশিনের সাহায্যে হচ্ছে আজকের দিনে। এখন
এখন আর জমিতে গিয়ে ভুট্টাকেও হাতে তোলে না, ধান আর জমিতে গিয়ে হাতে তুলবে না, মেশিন দিয়ে কাটা হবে, মেশিন হবে রোবট। এই রোবটটাকে বানাতে গেলে ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু বুম করবে এই অঞ্চলে, অর্থাৎ এগ্রিকালচার সেক্টর। আর থাকছে কি প্রিন্টিং অ্যান্ড কনস্ট্রাকশন। বন্ধুরা তোমরা বলবে যে লেবার, যেখানে লেবার শ্রেণীযুক্ত, যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, সেই জায়গায় এই রোবটের কাজ কি? হ্যাঁ বন্ধুরা, এখন তোমরা জানো যে 3D পেন্টিং করে তাকে প্রোগ্রামিং করে দিলে মশলা মাখা থেকে শুরু করে বিল্ডিং তৈরি করা পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু করছে রোবট। তো এই জায়গাটাতে যে লক্ষ লক্ষ কর্মচারী হ্রাস হবে, সেখানে রোবটকে কন্ট্রোল করতে তুলনামূলক কম লোক লাগলেও রোবটটাকে তৈরি করতে কিন্তু প্রচুর লোকের দরকার হবে। তাহলে কনস্ট্রাকশন অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে রোবোটিক্সের একটা প্রচন্ড রকমের, বলতে গেলে সুনামির মতো একটা চাহিদা আসতে চলেছে। আর কি হতে চলেছে না, বেস্ট প্রোগ্রামার্স। এবার বলো, এই রোবটগুলো তো একটা মেশিন, তাদেরকে প্রোগ্রাম করার জন্য দরকার হবে প্রোগ্রামার্স। তুমি বলবে না চ্যাট জিপিটি এআই এর যে ফিল্ড সেটা দিয়ে প্রোগ্রামিং হবে, না, সব ক্ষেত্রে এআই চ্যাট জিপিটির প্রোগ্রামিং ইনস্ট্রুমেন্টাল, সব প্রবলেম সলভ করবে না। এইখানেই দরকার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়া প্রোগ্রামার্সদের জন্য, বা প্রোগ্রামার্স যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সাহায্য করে তাদেরকে গাইড করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে গাইড করার জন্য কিছু এক্সিলেন্ট মাথার দরকার হবে, সেই হচ্ছে এই ইঞ্জিনিয়ারেরা, 1 নম্বর। 2 নম্বর কে আছে বেস্ট প্রোগ্রামার্স, বেস্ট কোডার্স, ইনোভেটিভ কোডার্স। এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তুমি কোডিং করতে চাও, তুমি একটা সফটওয়্যার ডেভেলপ করতে চাও, তুমি একটা অ্যাপ বানাতে চাও, সবই কিন্তু তোমাকে হয় কোপাইলট, নয় কিন্তু তোমার হচ্ছে চ্যাট জিপিটি, বা এরকম অনেকগুলো সেক্টর আছে যারা করে দিয়ে দেবে মুহূর্তে। কিন্তু বন্ধুরা, যদি আমাদের মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান করতে হয়, তাহলে সেখানে দরকার হবে একটা বেস্ট ইমাজিনেটরি কোডারের, অর্থাৎ যার ভাববার ক্ষমতা আছে। মেশিনের কিন্তু ভাববার ক্ষমতা নেই। এই জায়গাটাতে দরকার হবে ইনোভেটিভ কোডারদের, যারা কোডিং করবে ইনোভেটিভলি। এই ইনোভেটিভ কোডারের চাহিদা বিশ্বে কোনো দিনই কমেনি, কোনো দিনই কমবে না। এটা গেল বেস্ট কোডার্স এন্ড ইনোভেটিভ কোডার্সদের কথা। এইবার আসছি সাইবার সিকিউরিটি। এই মুহূর্তে দাঁড়িয়ে যত সাইবার সিকিউরিটি জব, সব কথা কিন্তু ইনসিকিউর হয়ে গেছে। তার কারণ একটা প্রোগ্রাম অলরেডি কম্পিউটারে রেখে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু আমাদের সাইবার হ্যাকিংটাকে কিন্তু অনায়াসে বন্ধ করতে পারছে। কিন্তু কতদিন পর্যন্ত? আজকের দিনে এটা পারছে, কিন্তু এক সময় আসবে যখন সাইবার হ্যাকিং হবে অ্যাজ এ লার্জ স্কেল, যখন গোটাটাই চলে যাবে এআই এর হাতে, তখন এআইরা নিজেদেরকে হ্যাক করা শুরু করবে। সেই সময় দরকার হবে ইনোভেটিভ সাইবার হ্যাকার আটকানোর জন্য সাইবার সিকিউরিটি সেক্টর। তো বন্ধুরা, এআই কন্ট্রোলিং সেক্টর কিন্তু মুহূর্তে সবচেয়ে বুমিং কন্ডিশনে রয়েছে। কি কি রয়েছে না, রোবোটিক ইঞ্জিনিয়ার, যারা মেডিসিন অ্যান্ড সার্জারিতে রোবট বানাবে, যারা এগ্রিকালচারের রোবট তৈরি করবে, প্রিন্টিং অ্যান্ড কনস্ট্রাকশনের রোবট তৈরি করবে, বেস্ট প্রোগ্রামার্স, যারা এই রোবটগুলোকে প্রোগ্রামিং করবে, এআই কে প্রোগ্রামিং করবে। এটা কন্টিনিউ চলতে থাকবে, মানুষের চাহিদা অনুযায়ী প্রোগ্রামিং চেঞ্জ হতে থাকবে। আজকের দিনে যে স্থূল টাইপের প্রোগ্রামাররা আসছে, তারা কিন্তু রিপ্লেস হয়ে নতুন রকমের প্রোগ্রামার আসবে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু উন্নতি হচ্ছে। বেস্ট কোডার্স এন্ড ইনোভেটিভ কোডার্স, যারা সুন্দর কোডিং করতে পারে, ইনোভেটিভ কোডিং করতে পারে, তাদের জায়গা কিন্তু কোনোদিনই যাবে না। কারণ কোডিং ইন্ডাস্ট্রিতে যদিও এআই চ্যাট জিপিটি এসে কিছুটা লেবার কস্ট কমিয়েছে, কিন্তু কাজের সেক্টর কিন্তু কাজ কিন্তু বৃদ্ধি করবে। এবার আসছে বেস্ট সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। যেমন বললাম, হ্যাকারদেরকে আটকাতে, অটো হ্যাকারদেরকে আটকাতে, এআই হ্যাকারদেরকে আটকাতে কিন্তু মানুষ দরকার হবে, কোনো এআই নয়। তো বন্ধুরা, এটা ছিল এই পোর্শনের জন্য একটা সেক্টর, অর্থাৎ এআই কন্ট্রোলিং সেক্টর। এইরকম 20টা সেক্টর রয়েছে এবং তারও বেশি সেক্টর রয়েছে, যেখানে আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করে যে বিষয়ে কাজের কিন্তু কোনো কমতি হবে না। সেক্টর যেখানে প্রচুর কাজের সুযোগ এবং কোনো দিনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো দূরের কথা, কোনো মেশিনের পক্ষে এই কাজ করা সম্ভবপর নয়। এবং সেই সেক্টরটা কি? সেই সেক্টরটা হচ্ছে সেক্টর অফ ইমোশনাল টাচ। সেক্টর অফ ইমোশনাল টাচ, অর্থাৎ আমরা মেশিনের সাহায্যে সব কিছু মেজার করতে পারি, কিন্তু আমরা আমাদের ইমোশনটাকে মেজার করতে পারি না। আমি আমার শিশুকে কতটা ভালোবাসি, সেটা কিন্তু কোনো মেশিন দ্বারা মাপা যায় না। আমি কতটা দুঃখ পেলাম, আমি কতটা কষ্ট পেলাম, আমি কতটা আঘাত পেলাম, এটা কোনো মেশিনের পক্ষে মাপা কিন্তু সম্ভবপর নয়। তো এই সেক্টরটা
যেখানে ইমোশনাল টাচের দরকার হবে, যেখানে এআই কিন্তু এক ফোঁটা দাগ কাটতে পারবে না, এবং এখানে তৈরি হবে লক্ষ লক্ষ কাজের সুযোগ যেটা ছিল না। তার কারণ পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ ইমোশনালি ডিসব্যালেন্স হবে, ইমোশনালি অ্যাফেক্টেড হবে, এবং সেই অবস্থায় দাঁড়িয়ে তাদেরকে কন্ট্রোল করার জন্য কাজের সেক্টর তৈরি হবে না। কি কাজের সেক্টর? সবার আগে বলি, এখনকার দিনে টিএলসি, টেন্ডার লাভিং কেয়ার। আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি তাতে আগামী ভবিষ্যতে বাড়ি বাড়ি ক্যান্সার এবং এরকম দুরারোগ্য রোগে আক্রান্ত এবং বয়স্ক লোকেদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। আমি আগে একটা ভিডিওতে বলেছি সে কথা। এবং তাদেরকে ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য দরকার হবে টেন্ডার লাভিং কেয়ার, যেটা ক্যান্সারের অন্তিম পর্যায়ের যে পেশেন্ট তাদেরকে দেওয়া হয়। তো তাদের জন্য যে কেয়ারিংটা, সেই কেয়ারিংটা কে প্রোভাইড করবে? এত লক্ষ লক্ষ কোটি কোটি যে পেশেন্ট, যে বৃদ্ধ, যে বয়স্ক, যে মৃতপ্রায় মুমূর্ষু রোগীকে যে কেয়ারিংটা দিতে হবে, সেই কেয়ারিংটা কিন্তু দেবে সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলর, ইমোশনাল কাউন্সিলর এরাই। কিভাবে? দেখো অ্যাডোলেসেন্স কাউন্সিলর। অ্যাডোলেসেন্স কাউন্সিলর মানে শিশু যখন 14 থেকে 18 বছর বয়সের মধ্যে থাকে, তখন অ্যাডোলেসেন্সের যে প্রবলেম, তাদের স্কুলে যে প্রবলেম, তাতে কিন্তু তারা আউটবাস্ট করে। তোমরা শুনবে বিদেশে হঠাৎ করে স্কুলে ঢুকে এক বাচ্চা গুলি চালিয়ে দিল। কেন? ইমোশনাল আউটবাস্ট। ইমোশনাল আউটবাস্টকে কন্ট্রোল করার জন্য, ইমোশনাল ম্যাটারকে কন্ট্রোল করার জন্য দরকার অবশ্যই ইমোশনাল কাউন্সিলর, এবং সেটা দরকার হবে অ্যাডোলেসেন্স অ্যান্ড কাউন্সিলিং এর মাধ্যমে। গাইডেন্স এবং কাউন্সিলিং এর একটা কোর্স হয়, যে কোর্স যারা করবে তাদের ডিমান্ড কিন্তু ভবিষ্যতে দ্রুত বৃদ্ধি পাবে। 1 নম্বর। 2 নম্বর আসবে সাইকিয়াট্রিস্টের প্রবলেম। সাইকিয়াট্রিস্টের প্রবলেম আজকের দিনেও প্রচুর। সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীর অর্ধেক মানুষ ঘুমাচ্ছে না মানে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। এরা প্রত্যেকেই সাইকিয়াট্রিক প্রবলেমে ভুগছে। এই সাইকিয়াট্রিক প্রবলেমকে দূর করতে দরকার সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক কাউন্সিলিং। এই মানুষগুলোকে যদি কাউন্সিলিং করা যায়, এই মানুষগুলোর সমস্যা দূরীভূত হবে। সাইকিয়াট্রিস্টের চাকরি কিন্তু বুমিং হতে যাচ্ছে। 3 নম্বর গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, যেটা বললাম, যেটা অ্যাডোলেসেন্স পেশেন্ট এবং সমস্ত সোশ্যাল অসুখে আক্রান্ত যে অপরাধ প্রবণতা রয়েছে তাদেরকে কন্ট্রোল করার জন্য, এই সব রোগীদেরকে কন্ট্রোল করার জন্য, মনোরোগীদের কন্ট্রোল করার জন্য গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এর জায়গা কিন্তু বৃহত্তর জায়গা তৈরি হচ্ছে। এবং বলে রাখি, মেয়ে এবং ছেলে উভয়ের জন্যই এই কাউন্সিলিং এর জায়গা তৈরি হচ্ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নার্সিং অ্যান্ড কেয়ারিং। বন্ধুরা, এমন কোনো চাকরি হতে পারে যেখানে এমন কোনো রোবট হতে পারে যে তোমাকে এসে আমার ইঞ্জেকশন ফুটিয়ে দেবে, আমার নাকটাকে ধরতে পারবে, আমাকে অক্সিজেন পরিয়ে দেবে, আমার রাইস টিউব ঢুকিয়ে দেবে, আমাকে ক্যাথেটার পরিয়ে দেবে। এইরকম কোনো এআই বা রোবট কখনোই সম্ভবপর নয়। এইরকম এআই বা রোবট কোনোদিন বিশ্বাসযোগ্য হবে না, কারণ এখানে দরকার হয় কেয়ারিং, এখানে দরকার হয় নারিশিং, এখানে দরকার হয় অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা ব্যালেন্সের। কারণ রোগী ছটফট করছে, এআই বুঝতে পারবে না এই রোগীকে কি করে কন্ট্রোল করা যাবে। তো বন্ধুরা, এই জায়গাটাতে তোমরা আজকের দিনে বলছো যে নার্সদের কোনো ভূমিকা নেই, নার্সরা বেকার হয়ে যাচ্ছে। ভুল ধারণা। এই নার্সরা একদিন গোটা সমাজে রাজত্ব করবে, আমি বলে রাখলাম, দেখে নিও। 3 নম্বর। 4 নম্বর সোশ্যাল কাউন্সিলর অ্যান্ড সাইকোলজিস্ট, যেটা বললাম সামাজিক অপরাধের ক্ষেত্রে যে রকম বৃদ্ধি দেখা যাচ্ছে, প্রায় 200%-এরও বেশি ক্রিমিনাল ব্যুরো অফ ইন্ডিয়া, যেটা 200%-এরও বেশি সোশ্যাল ক্রাইম যেটা তৈরি হচ্ছে, ধরা পড়ে যাচ্ছে শিশুরা, এবং তারপরে গিয়ে তাদের যে মেন্টাল অ্যাবিউজ কন্ডিশন, যে মেন্টাল অ্যাবনর্মাল কন্ডিশন, সেই অ্যাবনর্মাল কন্ডিশনে তাদেরকে কাউন্সিলিং করার জন্য সোশ্যাল কাউন্সিলর সেই সব শিশুদের জন্য যাদের ক্ষেত্রে পক্সো অপরাধ হয়ে গেছে। এই অপরাধের সংখ্যা প্রচুর বৃদ্ধি পাচ্ছে শিশুদের ক্ষেত্রে, অল্প বয়সে, ছোট বয়সে যৌন নির্যাতনের ক্ষেত্রে। প্রতিটা ক্ষেত্রে সমাজের প্রতিটি সেক্টরে এই সব কাউন্সিলরদের প্রচুর ভূমিকা রয়েছে, এবং এই সব সেক্টর কিন্তু দ্রুত কিন্তু এই যে কাজের জায়গা যেগুলো বললাম, কোনটা বললাম না, কাউন্সিলর, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, নার্সিং এবং সোশ্যাল কাউন্সিলর, এই জায়গাগুলো কিন্তু প্রচন্ড রকমের ইমপ্রুভ করবে এবং কাজের জগৎ তৈরি হবে, যেখানে এআই কোনো দিন কোনো আঁচড় পর্যন্ত
পারবে না। তো বন্ধুরা, আমরা এরপরে চলে যাই আরেকটা সেক্টরে, 3 নম্বর সেক্টর। সেটা কি প্রোগ্রাম কি হবে, যেটা সকাল দুপুর রাত্রিবেলা খেয়ে আমার পেটের খিদা চলে যাবে। অতএব মানুষ যতদিন বেঁচে থাকবে এই পৃথিবীতে, এই সেক্টরে এআই তো দূরের কথা, সাধারণ কম্পিউটারও আঁচড় বসাতে পারবে না। কিভাবে রাখো, এগ্রিকালচার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রি, বুমিং ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া 900 কোটির পৃথিবী হতে যাচ্ছে। আগামী 2030 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা দাঁড়াবে 900 কোটি, প্রায় 1000 কোটির কাছাকাছি। এই 1000 কোটি মানুষকে খাওয়াতে কি পরিমাণ খাবার উৎপাদন করতে হবে, আর ভারতের মতো কৃষি প্রধান দেশে তার যে কি প্রভাব পড়বে এবং কি যে অপরচুনিটিস আছে তুমি ভাবতেও পারবে না। চায়না, যেখানে কৃষি জমি নেই, সেখানে তারা এগ্রিকালচারাল যে টেকনোলজিগুলোকে কাজে লাগিয়ে আজকে উন্নতির শিখরে উঠেছে, কিন্তু তারা বেশি দিন সেখানে থাকতে পারবে না। দ্রুত ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাদের যে সয়েল কন্ডিশন, এনভায়রনমেন্টাল কন্ডিশন দ্রুত রিডিউস করছে, আর ভারতের ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু আঁচ পড়েনি। তার কারণ এগ্রিকালচারাল ল্যান্ড ডাইভার্সিটি ভারতের ক্ষেত্রে বৃহত্তর। তো এসো দেখে নিই এখানে কি হচ্ছে। সেক্টর অফ ফুড অ্যান্ড এগ্রিকালচার ইন্ডাস্ট্রি, তোমরা এখন বাজারে গেলে অর্গানিক ফুড ইন্ডাস্ট্রির কথা শুনবে। অর্গানিকগুলোর দাম নর্মাল যেগুলো ইনঅর্গানিক ফুড সেগুলোর থেকে প্রায় ডাবলের কাছাকাছি। তার কারণ কি, অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি বলা হচ্ছে যে অসুখ বিসুখের ক্ষেত্রে অত বেশি ইনঅর্গানিক যে ফুডগুলো প্রচুর অসুখ তৈরি করছে, বিশেষ করে পেস্টিসাইড। পেস্টিসাইড যদি একজন কৃষক ব্যবহার নাও করে, তা হলো একটা ইনঅর্গানিক ফুডকে স্টোর করতে গেলে যে গ্যামাক্সিন, বেঞ্জিন হেক্সাক্লোরাইড ব্যবহার করা হচ্ছে, সেটাও কিন্তু ক্যান্সারাস। তো বন্ধুরা, আজকের দিনে একটা শিশু নবজাতক যার ব্লাড টেস্ট করে 200 রকমের পেস্টিসাইড পাওয়া যাচ্ছে, সেই শিশুকে বাঁচাবে কে? তো অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি ইজ দ্য বুমিং ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, নট ইন আ ইন্টারন্যাশনাল সেক্টর। গোটা পৃথিবীর জন্য অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি কিন্তু একটা বুমিং সেক্টর। এটা গেল অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি। 2 নম্বর, জেনেটিক ইঞ্জিনিয়ার্স। এখন ফসলের যা উৎপাদন আজকের দিনে, তার 3 গুণ ফসল উৎপাদন করতে হবে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে, না হলে ভয়ানক মহামারীর শিকার হবে গোটা বিশ্ব। আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফুড সিকিউরিটি অফ ইন্ডিয়া এবং আমাদের যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আছে, তার ডাটা, এটা কোনো আমি নিজের মন গড়া ডাটা বলছি না, যে যদি কিনা আমরা আমাদের ফসলের উৎপাদন বাড়াতে পারি, তবে আমরা এক দ্রুত মহামারীর দিকে আগাচ্ছি। কারণ ক্লাইমেট চেঞ্জ, সাডেন ক্লাইমেট চেঞ্জ প্রচুর ফসল নষ্ট করছে। এবার দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারদের কাজ কি। এখানে 3 রকমের আছে, প্ল্যান্ট জেনেটিক ইঞ্জিনিয়ার, অ্যানিম্যাল জেনেটিক ইঞ্জিনিয়ার আর মাইক্রোবিয়াল। প্ল্যান্ট জেনেটিক ইঞ্জিনিয়ার কি করবে, আমাদের ধান গম এদের প্রোডাকশন যাতে প্রচুর পরিমাণ বৃদ্ধি পায়, তখন সেই জন্য এই জেনেটিক্স নিয়ে, অর্থাৎ জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং এর যে সেক্টর, পড়াশোনার যে সেক্টর, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং এর সেক্টর কিন্তু বুমিং হচ্ছে। জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং অর্থাৎ ধান চাল গম যেমন খাওয়া হবে, মনে রাখবে মিট, ফিশ অ্যান্ড মিল্ক, এই 3টা খাবারের কিন্তু কোনো দিন চাহিদা কমবে না। কারণ এইটাই প্রোটিন সোর্স, প্রোটিন ছাড়া মানুষ বাঁচতে পারবে না। তো এই প্রোটিনের যোগান দেবে কারা? জেনেটিক ইঞ্জিনিয়াররা। জেনেটিক ইঞ্জিনিয়াররা এমন ক্রস করবে যে উন্নত প্রজাতির যদি ভ্যারাইটি তৈরি না হয়, তাহলে কিন্তু প্রোডাকশন হবে না। প্রোডাকশন না হলে দাম আকাশ ছোঁয়া হবে, আর মানুষ কি হবে? মানুষ না খেয়ে প্রান্তিক গরিব শিশু এরা মারা যাবে। তার কারণ এদের কাছে সেই প্রোটিন থাকবে না, প্রোটিন ম্যালনিউট্রিশনে মারা যাবে। নিউট্রিশনাল ম্যালনিউট্রিশন তুমি ছেড়েই দাও, আজকের দিনে প্রোটিন ম্যালনিউট্রিশনে ভুগছে ভারতের প্রায় 20% শিশু, যার জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, তোমরা জানো। এবার আসো অ্যানিম্যাল যে জেনেটিক ইঞ্জিনিয়ার্স, মাইক্রোবিয়ালদের কাজ কি? মাইক্রোবিয়াল জেনেটিক ইঞ্জিনিয়ার্স যদি না থাকে, তোমার অ্যান্টিবায়োটিক তৈরি করবে কে? অ্যান্টিবায়োটিক তোমরা জানো, এর মধ্যে একটা মহামারী, বৈশ্বিক মহামারী হয়ে গেছে করোনা। করোনার বিভিন্ন ঢেউ, গতকালের খবর অমিক্রনের আরেকটা স্ট্রেন ধরা পড়েছে সিঙ্গাপুরে, সেটা আছড়ে পড়তে সময় নেবে মাত্র 1 থেকে 1.5 মাস। বন্ধুরা, তো এটার জন্য লাগবে ভ্যাকসিন। ভ্যাকসিন তৈরি করবে কে? মাইক্রোবিয়াল জেনেটিক ইঞ্জিনিয়ার্সরা। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সেক্টর কিন্তু এখানে যে ছাত্ররা পড়বে, তারা কিন্তু একটা বুমিং একটা কন্ডিশনে যাবে। এদের ডিমান্ড, সমস্ত জেনেটিক ইঞ্জিনিয়ার্সরা এই চাকরির ক্ষেত্রে কিন্তু উন্নতি ভোগ করবে। আর কি আসছে না, ব্রিডার্স।
নর্মাল ব্রিডার্স। ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স যদিও মিলে আছে, কিন্তু ব্রিডার্সদের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জেনেটিস্টরা কি করে না জিএমও তৈরি করে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস তৈরি করে, জেনেটিক্যালি মডিফাইড ক্রপ তৈরি করে, জেনেটিক্যালি মডিফাইড কি তৈরি করে মাইক্রোবিয়াল সাবস্টেন্স তৈরি করে, ব্যাকটেরিয়া তৈরি করে, যাতে নতুন নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে এসে আমাদেরকে বাঁচানো যায়। তোমরা মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্টের কথা শুনেছ। মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট টিবি যদি আজকের দিনেও কারো হয়, তার মৃত্যু অনিবার্য। ভারতবর্ষ কিন্তু টিবি ক্যাপিটাল। মনে থাকে টিউবারকুলোসিস ব্যাসিলাস, আগেকার দিনে ছিল যক্ষা মহামারী এবং রাজরোগ। আজকের দিনে কিন্তু এই মাইক্রোবিয়াল জেনেটিসিস্টরা কি করেছে, প্রচুর অ্যান্টিবায়োটিক তৈরি করেছে, যে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে। তো বন্ধুরা, ব্রিডার্স প্ল্যান্ট হোক আর অ্যানিম্যাল হোক, হাই ব্রিডার্স, জেনেটিক ইঞ্জিনিয়ার্স, অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি ইজ এ বুমিং ইন্ডাস্ট্রি। আমাদের দেশের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যদি এই ইন্ডাস্ট্রিগুলোকে বেছে নেয়, ভবিষ্যতে তারা নিজেরা সেক্টর তৈরি করতে পারবে, নিজেরা কিন্তু এই বিশেষ করে এই ব্রিডিংয়ের সেক্টরটাতে প্রচুর উন্নতি করতে পারবে। বিশেষ করে অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিংয়ের ক্ষেত্রে এটা একটা অসাধারণ ফিল্ড। এবার আসছি ক্রপ ম্যানেজমেন্ট। ক্রপ ম্যানেজমেন্ট কোনো এআই এর পক্ষে করা সম্ভবপর নয়। হ্যাঁ, সে তোমাকে একটা গাইডেন্স দিতে পারে, কিন্তু তুমি একটা রোবটকে পাঠিয়ে দিলে, যাও দেখে আসো কত রকমের পোকা জমিতে হয়েছে, সেটাকে কি কি দিয়ে কি অর্গানিক্যালি কিভাবে ম্যানেজ করতে হয়, এটা সম্ভবপর নয়। এটা যেমন সম্ভবপর নয়, তেমনি একটা ফসল কিন্তু লাগানো থেকে শুরু করে তাকে গুদামজাত করা পর্যন্ত বলা হয় ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট এআই এর পক্ষে করা সম্ভবপর না। হ্যাঁ, তুমি কিছু লেবার কস্ট কমাতে পারো, এখানে কিছু লেবারের চাকরি যেতে পারে। হ্যাঁ, তুমি যখন লরি তুমি উঠাচ্ছ, লরিতে মাল উঠাচ্ছ নামাচ্ছ, তখন যে লেবার, তাদের সংখ্যা কমাতে পারো। আবার জমিতে যখন ফসল লাগাচ্ছ, তাদের সংখ্যা কমতে পারে। জমিতে যখন ফসল কাটছো, সেখানে লেবার কমতে পারে। কিন্তু যারা ম্যানেজার, যারা ম্যানেজ করবে ক্রপ অ্যান্ড পেস্ট, তাদের সংখ্যা কিন্তু বাড়বে। কারণ আমি দেখবো আমার জমিতে এক রকমের ফসল হচ্ছে, পাশের জমিতে অনেক বেশি ফসল হয়ে গেল, সেখানে একটা ম্যানেজার কাজ করছে। সেই ম্যানেজার কিন্তু এই যে সেক্টরটা কিন্তু উন্নতি করছে। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, কৃষি সেক্টরে প্রচুর রকমের পরিবর্তন আসতে যাচ্ছে। ইন্ডিভিজুয়াল কৃষি আর থাকবে বলে মনে হয় না। তার কারণ ইন্ডিভিজুয়াল কৃষিতে অত বেশি লাভ হবে না। যখন একটা মাস কৃষক অর্থাৎ একটা কোম্পানি এসে একটা বৃহত্তর জায়গার জমিকে নিয়ে কৃষকদেরকে বেনিফিট দিয়ে তারা মুনাফা অর্জন করবে, এই সময়টা খুব অল্প সময়ের মধ্যে আসতে যাচ্ছে। এবং এটা যখন আসবে, তখন কি হবে, প্রচুর মানুষ তাদের জমিগুলো দিয়ে একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কি করবে, জমিগুলোকে বন্ধক দেবে সেই কোম্পানি কিন্তু প্রচুর মুনাফা অর্জন করবে। তো বলে রাখি, এই রকম টাইপের যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে তাহলে এগ্রিকালচার অ্যান্ড ফুড সেক্টরে এআই এর কোনো ভূমিকা নেই। কি নেই না, অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি এআই ফ্রি, জেনেটিক ইঞ্জিনিয়ার এআই ফ্রি। কারণ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর এমন সেক্টর আছে যেখানে এআই এর পক্ষে তো দূরের কথা, এত জেনেটিক ভ্যারাইটি রয়েছে আমাদের দেশে, এআই তো দূরের কথা, কেউ খুঁজে পাবে না যদি জেনেটিক ইঞ্জিনিয়ার অর্থাৎ হিউম্যান টাচ না থাকে এখানে। তারপরে চলে আসো ব্রিডার্সদের ক্ষেত্রে এবং ক্রপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এই প্রত্যেকটা সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সেক্টর নিয়ে পড়াশোনা করলে এবং এখানে কিন্তু বন্ধুরা, এবার চলে আসছি অ্যাক্টিং অ্যান্ড ড্রামা সেক্টর। অলরেডি বলা শুরু করে দিয়েছে মানুষজন যে ফটোগ্রাফি করে কি হবে, যে ক্যামেরা এআই করছে তার থেকে ভালো ক্যামেরা কি ফটোগ্রাফার করতে পারবে? স্ক্রিপ্ট রাইটিং, এআই যে স্ক্রিপ্ট রাইটিং করছে তার থেকে ভালো স্ক্রিপ্ট রাইটিং কি কোনো স্ক্রিপ্ট রাইটারের পক্ষে করা সম্ভব? তারপরে চলে আসো বেস্ট স্ক্রিপ্ট রাইটার, কমপ্লেক্স ইমোশনাল টুইস্ট, সেই থেকে শুরু করে বেস্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস। বেস্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের জায়গায় কি কখনো এআই আসতে পারবে? তো এইগুলো নিয়ে আজকের এই ভিডিও দেখো যে কি করে। প্রথমেই বলে রাখি বেস্ট ফটোগ্রাফারের কথা। তোমরা জানো যে ক্যামেরা দিয়ে বেস্ট ফটোগ্রাফি করা এখনকার দিনে বলছে এআই ক্যামেরা এত সুন্দর যে সেখানে বেস্ট ফটোগ্রাফি করা প্রায় অসম্ভব ব্যাপার। ভুল। তার কারণ ইমোশনের সেই জায়গায়, যে জায়গায় ক্যামেরা টুইস্ট করতে হবে, সেই জায়গায় কোনো মেশিনের পক্ষে ক্যামেরা টুইস্ট করা সম্ভবপর নয়, 1 নম্বর। 2 নম্বর, বেস্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস অর্থাৎ অ্যাক্টিং এর জায়গায় যেখানে পুরোপুরি ইমোশন আছে, সেখানে কিছু ক্ষেত্রে আমরা এআই এর ব্যবহার দেখতে পাচ্ছি সিনেমাগুলোতে। সেটা সিনেমাকে উন্নত করছে, কিন্তু মানুষের চাকরি খেতে পারবে না। তার কারণ এই সেক্টরটাতে যারা থাকবে তাদের কাজ পুরোপুরি ইমোশনাল।
ইমোশনকে নিয়ে কাজ, ইমোশনের জায়গায় কিন্তু এআই আসতে পারবে না কখনো। বিশেষ করে ক্যামেরাটোগ্রাফি, স্ক্রিপ্ট রাইটিং, তুমি দেখো বেস্ট স্ক্রিপ্ট রাইটারের ভূমিকা চাকরি কোনোদিন যাবে না। বেস্ট স্ক্রিপ্ট রাইটার হচ্ছে ইমাজিনেটর, বেস্ট ইমাজিনেটরের চাকরি কোনোদিন যাওয়া সম্ভবপর নয়। তোমরা জানো স্ক্রিপ্ট হচ্ছে যে কোনো সিনেমার প্রাণ। এই স্ক্রিপ্ট রাইটিং কেউ এআই এর উপর ছেড়ে দেবে না, তার কারণ এআই একটা হালকা পাতলা তোমার স্ক্রিপ্ট রাইট করে দিতে পারে, কিন্তু একটা ধারণা দিতে পারে, কিন্তু একটা স্ক্রিপ্ট রাইটার, একটা হিউম্যান স্ক্রিপ্ট রাইটারের স্ক্রিপ্টকে কখনোই সেটা কিন্তু ক্রস করতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফটোগ্রাফি। বললাম কমপ্লেক্স ইমোশনাল টুইস্টের ক্ষেত্রে বা কমপ্লেক্স ইমোশনের যে পয়েন্ট, সেই পয়েন্টকে ধরতে গেলে মেশিনের ব্যবহার করা যায়, কিন্তু মানুষ যে নিখুঁতভাবে সেই জায়গাটা ধরতে পারে সেই জায়গাটা ধরতে পারবে না। আসছে কোরিওগ্রাফির ক্ষেত্রে, বেস্ট কোরিওগ্রাফার কখনো একটা এআই বেস্ট কোরিওগ্রাফি শেখাতে পারে না। বেস্ট কোরিওগ্রাফারকে অবশ্যই মানুষ হতে হবে, কারণ সে ইমোশনকে ক্যাচ করে সে পশ্চার, সে গেস্টার, সে অবস্থায় নিয়ে আসতে পারে, সেটা কিন্তু কোনো এআই করতে পারে না। তো বন্ধুরা, অ্যাক্টিং অ্যান্ড ড্রামা সেক্টরটা কিন্তু টোটালি আনটাচ সেক্টর বলা যাবে না। তো বলতে গেলে 20% যেগুলো হচ্ছে সাউন্ড এফেক্ট, যেগুলো ক্যামেরা টুইস্টের জায়গা, যেগুলো মনে করো যে একটু হাইলাইট করার জায়গা, যেগুলো একটু অদ্ভুত রকমের ইমোশনের ব্যাপার চলে আসছে বা অদ্ভুত রকমের সিনের ব্যাপার চলে আসছে, এগুলোকে মানুষকে উড়াতে হবে, মানুষকে সব, এগুলো আগেও ছিল এখনও আছে। সেই জায়গাগুলো যেমন তোমরা কল্কি তোমরা দেখলে না 2098, সেখানে কিন্তু দেখেছো যে এআই এর ব্যবহার, কিন্তু সেখানে কি হিউম্যান অ্যাক্টরসদের কাজ কমে গেছে? ইমোশনের কাজ চলে গেছে? স্ক্রিপ্ট রাইটিং এর কাজ চলে গেছে? কখনো যায়নি। এই জায়গাটা কিন্তু বোরিং জায়গা। ক্যামেরাটোগ্রাফির কাজ চলে গেছে? কখনো যাবে না। তো বন্ধুরা, এই সেক্টরটা কিন্তু অসাধারণ একটা সেক্টর, যে সেক্টরে পড়াশোনার কিন্তু অনেক জায়গা রয়েছে, শেখার জায়গা রয়েছে। এবং 5 নম্বর পয়েন্টে যেটাকে বলা হচ্ছে সেক্টর অফ হিউম্যান টাচ, মানুষের টাচ যেখানে থাকবে সেখানে ইমোশন তেমন কাজ করবে না। কি আছে দেখো, যে সেখানে মানুষের টাচ যেখানে থাকবে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশি কাজ করবে না, যেটা বলতে যাচ্ছিলাম, ইমোশন বললাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের টাচ যেখানে থাকবে সেখানে কোনো ভূমিকা পালন করবে না। তার কারণ দেখো, যে সেক্টরগুলোতে মানুষ দরকার এবং মানুষ একটা মানুষকে বুঝিয়ে শুনে তাকে তার অবস্থা বুঝে ডিসিশন নেবে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ভূমিকা হবে না এআই এর। কি আসবে? বিউটি অ্যান্ড ডেকোরেশন। কখনো কোনো রোবট বিউটিশিয়ান এবং ডেকোরেটর হতে পারে না, কারণ ডেকোরেশন এমন একটা কমপ্লেক্স ম্যাটার, বিউটিফিকেশন এমন একটা কমপ্লেক্স ম্যাটার, এখানে কিন্তু সিম্পলিসিটির ব্যাপার নেই। এই কমপ্লেক্স ম্যাটারের জায়গায় কিন্তু আসতে গেলে তোমাকে একজন ট্রেনার, একজন বিউটিশিয়ানস, একজন ডেকোরেটরেরই দরকার পড়বে, 1 নম্বর। 2 নম্বর, জিম ইনস্ট্রাক্টর। আমি জিম করতে গিয়ে কোনো এআই এর কাছে কি আমি ইনস্ট্রাকশন নেব? সে কি আমার ফিজিওলজি বুঝবে? আমার শরীরের যা অবস্থা সে কি ব্লাড টেস্ট করে বুঝতে পারবে? তাকে ব্লাড টেস্ট রিপোর্ট দিলে সে এক রকমের ক্যালকুলেশন করবে। ব্লাড টেস্ট রিপোর্ট লক্ষ রকমের হয়, একই ব্লাড টেস্ট রিপোর্টে অনেক রকমের রেজাল্ট হয়। এটা কোনো এআই এর পক্ষে জাজ করা সম্ভব না। এটা শুধুমাত্র সম্ভব একজন সঠিক যে জিম ইনস্ট্রাক্টর আছে, সে তোমার বডিকে ভালো করে দেখে বুঝতে পারবে। এটা কোনো এআই এর পক্ষে বোঝা সম্ভবপর নয়, 1 নম্বর। 2 নম্বর, ফিজিক্যাল ট্রেনার। ফিজিক্যাল ট্রেনার কি কোনো কোড করা, কোনো প্রোগ্রামিং করা রোবট করতে পারবে? একটা রোবট যে আমাকে প্রতিদিন বলে যে 2 কিলোমিটার দৌড়াও, একদিন আমার অবস্থা ভালো নয়, আমার শরীর ভালো নয়, রাতে ঘুম হয়নি, আমাকে ওই দিনও 2 কিলোমিটার দৌড় করিয়ে দেবে। বা এমন একটা জিম করাবে যে জিমটা আমার ওই দিন দরকার নেই, আমার শরীর খারাপ, সেই দিন সেই প্রোগ্রামিংটাও কিন্তু চলবে এবং চলতেই থাকবে। প্রোগ্রামিং এমনভাবে কোনো জিম ইনস্ট্রাক্টর তৈরি করা সম্ভব না যে আমার হেলথ কন্ডিশনকে বুঝে নিয়ে সে আমাকে ইনস্ট্রাকশন দেবে। আচ্ছা, অ্যাথলেটিক ডায়েটিশিয়ান, প্রেগনেন্ট ডায়েটিশিয়ান, পেডিয়াট্রিক ডায়েটিশিয়ান। এই ডায়েটিশিয়ানের কথা আমরা আগেও বলেছি, নিউট্রিশন অ্যান্ড ডায়েটিশিয়ান। এখানে কোনো এআই চলবে না, কারণ একটা মানুষ অনেক রকমভাবে তার ডায়েটারি প্রবলেম সমস্যা হয় এবং তাকে ডায়েটারি সাপ্লিমেন্ট দিতে হয়। এই ডায়েটারি সাপ্লিমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো মতেই কোনো এআই এর প্রোগ্রাম করা রোবটের পক্ষে করা সম্ভবপর নয়। তো রোবট এই কাজগুলো কিন্তু করতে পারবে না। একটা প্রেগনেন্ট ওমেনকে কি পরিমাণে খাবার দিতে হবে, তার অবস্থা কি আছে, তার বডি ওয়েট হেলথ বুঝে তাকে একটা মেশিনের মতো খাবার আমি দিয়ে দিলাম, সে খেলে মারা পড়বে। একটা রোগী
তার প্রেজেন্ট সিচুয়েশনকে হিউম্যানয়েড ওয়েতে মানুষই অনুধাবন করতে পারবে, কোনো মেশিন নয়। একটা শিশু যে ম্যালনারিশ, তার ম্যালনারিশিং কত পার্সেন্টেজ আছে, কি পরিমাণে খাবার দিতে হবে, যদি এআই করে হয় সেটা ওভারডোজ হবে, নয় আন্ডারডোজ হবে। তো বন্ধুরা, এটা কিন্তু কোনো টিউনিং নয় যে আমি টিউন করে দিলাম আর হয়ে গেল। কারণ আমি বলেছি ক্ষুধাকে মাপা যায় না, ভালোবাসাকে মাপা যায় না, দুঃখকে মাপা যায় না, কষ্টকে মাপা যায় না, তেমনি ম্যালনারিশমেন্টকেও কিন্তু অনুভব করা যায়, মাপা যায় না। সেই জন্য এই সেক্টরটা কিন্তু বুমিং সেক্টর, অর্থাৎ ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশন। এবার আসছি যোগা ইনস্ট্রাক্টর। যোগা ইনস্ট্রাক্টরের ঘরে তুমি গিয়ে দেখলে একজন এআই এর রোবট তোমাকে যোগা শেখাচ্ছে। এটা কি সম্ভব? যোগা অ্যান্ড হেলথ অ্যান্ড ওয়েলবিং বলে একটা সাবজেক্ট তোমাদের এইচএসে যুক্ত হয়েছে, হেলথ অ্যান্ড ওয়েলবিং। এখানে যোগা আছে। হেলথ অ্যান্ড ওয়েলবিং হচ্ছে ওভারঅল ওয়েলবিং অফ এ হিউম্যান বডি, নট অনলি সিঙ্গেল থিং। একটা বিষয় নয়, শুধু যোগা করলাম আর আমি সুস্থ হয়ে গেলাম, এটা হওয়া সম্ভবপর নয়। এখানেও কিন্তু হিউম্যান টাচ দরকার, এখানেও কিন্তু এআই হাত দিতে পারবে না। আর কে আছে? ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপিস্টকে দিয়ে তুমি একটা মেশিনকে দিয়ে তোমার পিঠ দাবাতে পারো, ঠিক আছে, কিন্তু ফিজিওথেরাপিস্ট শুধুমাত্র মেশিনকে দিয়ে হবে, রোবটকে দিয়ে হবে, এটা সম্ভবপর নয়। তার একটা অপারেটরও দরকার হবে। হ্যাঁ, এক্ষেত্রে 50% মানুষের কিন্তু কাজ যাবে। তার কারণ যে লোকটা ম্যাসেজ করতো, যে লোকটা ফিজিওথেরাপি করতো, সেই লোকটার কিন্তু কি হচ্ছে, মেশিনকে দিয়ে হয়ে যাবে। কিন্তু মনে রাখবে এই সমস্ত কিছুই কিন্তু হিউম্যান ইমোশনের সঙ্গে যুক্ত, তাই এখানে মেশিন আসতে কত বছর লাগবে। বন্ধুরা, 6 নম্বর যে সেক্টরটা আসছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে যে এআই এই সেক্টরটাকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। ভুল। সেক্টর অফ ইমাজিনেশন। আমি আগেও বলেছি, এই ইমাজিনেশনের জায়গা, অর্থাৎ যে অনুভব করতে পারে, যে ভাবতে পারে, এই জায়গায় কিন্তু এআই কোনোদিন পৌঁছাতে পারবে না। আমাদেরকে বারবার এই জায়গাগুলোকে ধরতে হবে, যে জায়গাগুলোতে এআই পারবে না। সেক্টর অফ ইমাজিনেশন। সবাই বলছে আরে ওরা যে কার্টুন বানাচ্ছে, সেই কার্টুনটি কোনো আর্টিস্টের পক্ষে বানানো সম্ভব? ভুল। তাদেরকে কার্টুন বানানোর জন্য যে ডিরেকশন দিতে হবে, সে একজন গ্রেট ইমাজিনেটর হবে। না হলে একই রকম কার্টুন, লো গ্রেডের কার্টুন বাজারে প্রচুর ঘুরে বেড়াবে, আর লোক সেটা পছন্দ করবে না। মনে রাখবে, ভালো জিনিসের ডিমান্ড সবসময় হবে, আর ভালো জিনিস তৈরি করতে পারে ভালো ইমাজিনেটর, ভালো ভাবুক, যে লোকটা ভাবতে পারে। মনে রাখো, আমরা ছোটবেলায় যে কার্টুন দেখে বড় হয়েছি, যে কার্টুন পড়েছি, হাদা ভোদা বা মনে করো নন্টে ফন্টে, এই সমস্ত কার্টুনগুলো, টেনিদা, এরা কি একটা সাধারণ কার্টুনিস্টের পক্ষে সম্ভব? কোনো এআই এর পক্ষে ইমাজিন করাও সম্ভব? অসম্ভব। অতএব কার্টুনিস্ট, ইমাজিনেটর, এদের চাকরির জায়গা বৃহত্তরভাবে তৈরি হচ্ছে। যেখানে আমি প্রথম থেকে বলি কিভাবে, দেখো, বেস্ট কপিরাইটার, যে লোকটা গল্প লিখতে পারবে। টেনিদার যে ছোট ছোট গল্পগুলো অত্যন্ত হাস্যাস্পদ, সেই গল্পগুলো কোনো এআই এর পক্ষে লেখা সম্ভবপর নয়। এটা কিন্তু আমি জোর গলায় আজও বলছি, আগামীতেও বলবো। এখানে প্রচণ্ড ইমোশন, ইমাজিনেশন, কল্পনা এবং ক্ষুরোধার বুদ্ধি কাজ করে, যেটা একটা এআই এর মধ্যে এটা লোড করা অসম্ভব ব্যাপার। এবার আসছে বেস্ট কপিরাইটারের সঙ্গে সঙ্গে বেস্ট স্টোরি টেলার। বেস্ট স্টোরি টেলারকে তুমি যতই একটা রোবটকে লোড দাও, একটা স্টোরি বলে, টুইস্ট বলে 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 একটা রোবট সর্বশক্তিমান হবে এবং সে সমান স্টোরি বলতে থাকবে, এটা হওয়া কিন্তু সম্ভবপর নয়। এটা হিউম্যানয়েড হবে না, এটা অতি মানবীয় হয়ে যাবে। এবং সেই জায়গায় কিছু সাধারণ মানুষের কাজ তো যাবেই, কিন্তু যারা এক্সিলেন্ট তাদের কাজ কিন্তু থাকবে। মনে রাখো, সবচেয়ে প্রথম প্রভাব বিস্তার করেছে যে সেক্টরে, সেটা হচ্ছে এই সেক্টরটা। এবার আসছে অ্যানিমেটর অ্যান্ড কার্টুনিস্ট। অ্যানিমেশন এবং কার্টুনিস্ট, এখানে বলতে গেলে যারা ছবি আঁকতো, যারা অ্যানিমেশনের ক্যারেক্টারটা ডিজাইন করতো, হ্যাঁ মানলাম, সেখানে চাকরি যাবে, তাদের চাকরি যাবে। কিন্তু কোন চাকরি তৈরি হবে? যারা ইমাজিন করে একটা ক্যারেক্টার তৈরি করবে, এই ইমাজিনেটরদের চাকরি থাকবে। ক্যারেক্টারটাকে তৈরি করতে গেলে একটা এআইকে গাইড করতে হবে, এই গাইডেন্সের জায়গায় কিন্তু আসতে হবে, না হলে কিন্তু এআই একটা ক্যারেক্টার তৈরি করে দেবে। এই জায়গাটাতে দরকার পড়াশোনা, হ্যাঁ মানলাম, কোডিংয়ের দরকার নেই, কিন্তু এই জায়গাটাতে দরকার কার্টুনিস্টের। সেই কার্টুনিস্ট যে ভাবতে পারে, যে স্টোরি চিন্তা করতে পারে, অ্যাবস্ট্রাক্ট চিন্তা করতে পারে। শুধু মোবাইল ফোন দেখা এখনকার জেনারেশন এটা কোনোদিনই
করতে পারবে না। তো বন্ধুরা, এখানে তৈরি হয়েছে কাজের জায়গা। কাজের জায়গা কোথায় তৈরি হয়েছে? কার্টুন ক্যারেক্টার ইমাজিনেশন, যেটা বললাম অ্যানিমেটর যেরকম অ্যানিমেশনগুলো বানাবে, সেখানে কার্টুন ক্যারেক্টার ইমাজিনেশন, তুমি যদি ইমাজিনেশন লোড না দাও তাকে, তাহলে কিন্তু সে তৈরি করতে পারবে না। আর এরকম যদি তৈরি হয়েও যায়, সেক্ষেত্রেও বারবার করে তার মধ্যে, এই রোবটের মধ্যে সেই ইমাজিনেশনকে লোড করতে হবে। যে লোড করার জন্য একজন ইমাজিনেটর দরকার, একজন ভাবুক, একজন কল্পনাপ্রবণ, একজন উদাসী মানুষ দরকার, যে মানুষ পয়সার জন্য না, যে মানুষ শুধু বুদ্ধি দিয়ে না, সে তার অনুভব দিয়ে, সে তার চিন্তা দিয়ে, সে তার ভালোবাসা দিয়ে সুন্দরভাবে এক কল্পনার জগৎ তৈরি করবে, যেটা এআই করতে পারবে না। এআই ইনস্ট্রাক্টর হতে হবে এই কার্টুনিস্টদের। কার্টুনিস্টের সঙ্গে সঙ্গে এআই ইনস্ট্রাক্টর, অর্থাৎ এআইকে গাইড করার ক্ষমতাও কিন্তু আসতে হবে। তো আমাদের পড়াশোনার ক্ষেত্র কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। তাহলে এরপরে আসছি পরের সেক্টরে। বন্ধুরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে বেশি, যদি সবাই বলে থাকে যে এখন টিচিং প্রফেশনটা ধ্বংস হয়ে গেছে, টিচিং প্রফেশনের জায়গায় রোবট চলে এসছে, বড় বড় স্মার্ট বোর্ড চলে এসছে, একবার টিচিং হয়ে যাচ্ছে, ব্যাস আর কোনো দরকার নেই। ভুল ধারণা। বন্ধুরা, তোমরা খান স্যারের নাম শুনেছ, বলো তো খান স্যার এর মতো স্যার আর কজন এই দেশে রয়েছে? সেই মানুষটি, যে মানুষটি একটা বক্তৃতা ঘন্টার পর ঘন্টা এত রসবোধাত্মক, একটা সাধারণ বিষয় নিয়ে সে যখন বোঝায়, সেটা এত ইন্টারেস্টিং লাগে, এত ভালো লাগে যে সেটা মনে হয় শুনতেই থাকি শুনতেই থাকি। ছাত্ররাও তাই লাখে 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 তার কাছে যায়, এবং সে এমন একজন শিক্ষকের দরকার আজকের দিনে, যার কি থাকবে, অনুভূতি থাকবে। সেটা কোনো এআই শিক্ষকের পক্ষে কোনো দিনই সম্ভবপর নয়। তুমি শিক্ষককে বেস্ট টিচার, বেস্ট গাইড, বেস্ট কাউন্সিলর যাই বলে থাকো, টিচিং প্রফেশনটা সবচেয়ে বোরিং প্রফেশন আজকের দিনে, এবং যারা শুনছে তারাও খুব বোর হয়। তার কারণ এখানে একজন যোগ্য টিচারের কিন্তু দরকার। এই টিচার কিন্তু কোনো এআই হওয়া সম্ভবপর নয়। এআই হওয়া সম্ভবপর নয়, কারণ এআই কখনোই তোমাকে সেই জায়গায় গিয়ে মোটিভেট করতে পারবে না, কারণ মোটিভেটের জায়গায় ইমোশনের দরকার। আমি আবার বলেছি, যে যে জায়গাগুলোতে ইমোশনের দরকার হয়, সেই জায়গাগুলোতে কোনো দিন এআই প্রভাব বিস্তার করতে পারবে না। তাহলে এই প্রফেশন কোনো দিন ছাড়বে না। টিচিং প্রফেশন ইজ দ্য বেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে ভালো প্রফেশন, গুরুর প্রফেশন। আমাদের ভারতবর্ষ বিশ্বগুরুর দেশ। তোমরা মনে রাখবে, টিচিং প্রফেশনকে যদি তুমি প্রফেশন হিসাবে না নিয়ে প্যাশন হিসাবে নাও, তোমার ছাত্রের কমতি কোনোদিন হবে না। আর মনে রাখবে, টিচিং কিন্তু ব্যবসা নয়, এটা কিন্তু একটা বিজনেসের জায়গায় পরিণত হয়েছে। কিন্তু খুব দ্রুত এই রকম খান স্যারের মতো টিচাররা আসবে, যারা এই ব্যবসা, যারা তৈরি করেছে বড় বড় রাজত্ব, ব্যবসার রাজত্বকে ভেঙে গুঁড়িয়ে দেবে। তো বন্ধুরা, এটা আরেকটা সেক্টর যেখানে এআই প্রবেশ করতে পারবে, সাধারণ টিচারদের শেষ করে দেবে। কিন্তু যারা ইনোভেটিভ টিচার, যারা সত্যি টিচিং প্রফেশনকে ভালোবাসে, তারা শক্তিশালী হবে, তারা আরও বেশি পাওয়ারফুল হবে। টুলস অ্যান্ড টেকনিককে ইউজ করে, এআইগুলোকে ইউজ করে আজকের দিনে টিচার যে এআইগুলো অ্যাপ্লাই করে, সেগুলো কি কি? কোপাইলটকে ইউজ করো, তুমি সুপার টিচার হয়ে যাবে। এমসিকিউ কোশ্চেনের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না। এটা নিয়ে আমরা আবার একটা ভিডিও করব, যেখানে টিচাররা কিভাবে নিজেকে স্ট্রেনথেন করতে পারে। তো এরপরে আসছি পরের সেক্টরে। বন্ধুরা, 8 নম্বর সেক্টর যেটা, সেটা হচ্ছে মেডিসিন সেক্টর। মেডিসিন সেক্টরে কি হচ্ছে না, বেস্ট ডক্টর, বেস্ট ফার্মাসিস্ট। আমরা বলছি যে না, এআই আসবে, এক ফোঁটা ব্লাড নেবে, 70 রকমের টেস্ট করবে এবং নিজেই মেডিসিন লিখে দেবে। এটা কি সম্ভব? এটা আজকাল শুরু হয়ে গেছে। অনেক যে আমাদের ডাক্তার রয়েছে, যারা সাধারণ মানের ডাক্তার, তাদের চাকরি কিন্তু অলরেডি ফিনিশড। কিন্তু কারা আজ পর্যন্ত বেস্ট ডাক্তার যারা, তারা এখনো পর্যন্ত কিন্তু বেঁচে আছে এবং সারা জীবন বেঁচে থাকবে। বেস্ট ডাক্তার যারা একটা রোগীকে দেখেই তার 50% ট্রিটমেন্ট করে নিচ্ছে। বিসি রায়ের মতো ডাক্তার, বলতে গেলে বেস্ট ডাক্তারের সঙ্গে আমি বেস্ট ফার্মাসিস্টকে রেখেছি। মনে রাখবে, ভারতবর্ষের মোর দ্যান 50% মানুষ
ডাক্তার দেখায় না, তারা ফার্মাসিস্টের কাছে গিয়ে ডাইরেক্ট ওষুধ নেয়। এখানে যে ফার্মাসিস্ট পড়াশোনা করেছে খুব সুন্দরভাবে, সে কিন্তু একজন যোগ্য ফার্মাসিস্ট, সে দেখেই কিন্তু তাকে ওষুধ দিয়ে দিচ্ছে, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। ডাক্তারের 50% কিন্তু খাবার খেয়ে নিচ্ছে একজন ভালো ফার্মাসিস্ট। এখানে এআই কোথা থেকে আসবে? 1 নম্বর। 2 নম্বর, বেস্ট ভাইরোলজিস্ট। মনে রাখবে, বৈশ্বিক মহামারী আমি আগেও বলেছি, এই জায়গাটাতে আবার এক মহামারী আসতে চলেছে, সেখানে একজন ভাইরোলজিস্টের খুব গুরুত্ব হবে। ভাইরোলজিস্টের কাজ কি হবে? ভাইরোলজিস্ট ভ্যাকসিন তৈরি করবে, ভ্যাকসিন সিলেকশন করবে। এটা কোনো এআই এর পক্ষে সম্ভব নয়, কারণ ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল আমরা আগেও দেখেছি কোভিশিল্ড আর যে ভ্যাকসিনগুলো ছিল সেগুলোর কি সাইড এফেক্ট হয়েছে, এখন শোনা যাচ্ছে সেগুলো নাকি ব্লাড ক্লট করে মানুষকে মারছে। তো বন্ধু, একমাত্র মেশিনের সাহায্যে এই মেডিসিনগুলো যদি তৈরি হয় তাহলে তাই হবে, যেখানে হিউম্যান টাচ থাকবে সেখানে এগুলো হবে না। 2 নম্বর। 3 নম্বর, বেস্ট মেডিসিন ডিজাইনার। একটা মেডিসিন কখনো এআই ডিজাইন করতে পারে? কখনো পারে না। সেখানে থাউজেন্ড অফ প্যারামিটার্স আর দেয়ার, প্রত্যেকটা প্যারামিটার একটা মেশিন বসে বসে মেডিসিন ডিজাইন করতে পারবে না। এটা কোনো কাঠের কাজ নয় যে সে বসে বসে মেডিসিন ডিজাইন করলো, এখানে কোনো ক্যালকুলেশন নয় যে সে সময় একটা কোডিং দেওয়া আছে সেটা করে বের করে দিল। মেডিসিন ডিজাইন ইজ এ সায়েন্স অফ নন অ্যারিথমেটিক সায়েন্স, দ্যাট ইজ এখানে 1 + 1 2 হয় না, 3ও হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে। মেডিসিন ডিজাইন ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। এখানে একজন কার্ডিওলজিস্টের কথা ভাবো, একজন ডক্টর কার্ডিওলজিস্ট। হোয়াট ইজ দ্য শেপ অফ হার্ট? হার্টের শেপ কি? না ট্রায়াঙ্গুলার, না ডায়াগোনাল, না কিছুই না। এখানে কি করে একটা এআই এখানে প্রবেশ করবে? তো বন্ধুরা, বেস্ট মেডিসিন ডিজাইন, যে সুন্দর সুন্দর মেডিসিন ডিজাইন করতে পারবে, এইরকম ফার্মাসিস্ট পড়া মানুষের জীবন কিন্তু সামনের দিকে, তাদের প্রচুর টাকা দিয়ে কোম্পানিগুলো রাখবে। আবার কি হচ্ছে? বেস্ট বায়োকেমিস্ট, যারা বায়োকেমিস্ট্রি নিয়ে কাজ করছে। মনে রাখবে, আমাদের মাল্টি ড্রাগ যে ডিজিজগুলো সেগুলো কিন্তু দিন দিন বাড়ছে, আর মাল্টি ড্রাগ ডিজিজগুলোর জন্য, মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট ডিজিজগুলোর জন্য বিভিন্ন রকমের আমাদের কি হচ্ছে? মেডিসিন প্রতিদিন তৈরি করতে হচ্ছে। এই মেডিসিনগুলোর কিন্তু ভ্যারাইটি তৈরি করতে পারবে শুধুমাত্র একজন বায়োকেমিস্ট, একজন কি হচ্ছে? মেডিকেল ডিজাইনার। কারা সেরা? তারা বায়োকেমিস্ট্রি, তারা কি হচ্ছে? ভাইরোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। বলতে গেলে এগুলো নিয়ে পড়াশোনা করে তুমি যদি বলো যে আমি কলেজে প্রফেসরি করব, আমি মাস্টারি করব, ভুল ধারণা। তোমাকে একজন বায়োকেমিস্ট হয়ে সত্যিকারের একজন বায়োকেমিক্যাল সংস্থায় গিয়ে কাজ করতে হবে, নিজে বায়োকেমিস্ট্রি সংস্থা তৈরি করতে হবে, মেডিসিন তৈরি করতে হবে, তবেই তোমার এই কাজের যৌক্তিকতা আছে। মনে রাখবে, যে কোনো ডাক্তার সে যদি মনে করে আমি ডাক্তারি পড়লাম, এমবিবিএস পাস করে আমি রাস্তায় রুগী দেখে বেড়াবো, ভুল। তার কারণ এখন কোয়ান্টাম ডাক্তার, এখন এরকম এআই ডাক্তারের প্রচুর ভিড় আসবে, যেগুলো সাধারণ ডাক্তারকে মেরে দেবে। ডাক্তারি প্রফেশন কিন্তু সাধারণ প্রফেশন থাকবে না, তখন কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি হিউম্যান ডক্টর, মেশিন ডক্টর। মানুষ হিউম্যান ডক্টরের কাছে যাবে না, মেশিনের কাছে যাবে। মেশিনের কাছে গেলে মেশিন মেশিনের মতো ট্রিটমেন্ট করে দেবে, সাধারণ বিষয়গুলো মেশিন। তাহলে 50% কিন্তু ডাক্তারের চাকরি চলে যাবে। বন্ধুরা, এই জায়গায় খুব সাবধান। তাহলে এই সেক্টরটা কিন্তু খুব উন্নত সেক্টর, কিন্তু তোমাকে সেই টার্গেটে আগাতে হবে, তোমাকে সাধারণ হয়ে থাকলে হবে না। তো আমরা এরপরে আরেকটা সেক্টরে আসছি, যে সেক্টরটা হচ্ছে গেমস অ্যান্ড অ্যাথলেটিক সেক্টর। বন্ধুরা, এরকম সময় খুব তাড়াতাড়ি আসবে যেখানে দেখতে পাবে তোমরা যে একটা রোবটের সঙ্গে একটা মানুষ দৌড়চ্ছে। কে পারে? একটা রোবট দৌড়াচ্ছে, মানুষ দৌড়াচ্ছে। একটা ক্রিকেট খেলা হচ্ছে রোবট এবং মানুষের মধ্যে। এইরকম একটা ইন্টারেস্টিং সিচুয়েশন কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই। তো এই সেক্টরটাতে যদি আমরা ভালোভাবে থাকি, অর্থাৎ ভালো করে খেলাধুলা করি, আমরা কিন্তু একদিন রোবটের সঙ্গে খেলার চান্স পাবো। তো আমার মনে হয় এরকম একটা সময় খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে যখন রানিং, সুইমিং এগুলো সবই আমরা মেশিনের সঙ্গে কম্পিট করে করব। তো যদিও আমরা মেশিনের সঙ্গে এটা কোনোদিনই পেরে উঠবো না, কিন্তু তবুও একটা ইন্টারেস্টিং সেক্টর তৈরি হবে, যে সেক্টরে আমরা কিন্তু ভালো কাজের সুযোগ পাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরপরে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, দেখা হবে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।